আজকেই বইগুলো জমা করে দেব। স্যার, আরে তোরা স্যার পঞ্জিকা নিলেন? কোনো অনুষ্ঠান আছে নাকি? পঞ্জিকাতে কি কেবল শুভদিনই লেখা থাকে রে? বাঙালির সেই সময়, সমাজ, অর্থনীতি সব কিছু পঞ্জিকা দেখলে বোঝা যায়। আমি দেখেছি স্যার, আমার ঠাকুমা খুব মন দিয়ে পঞ্জিকা পড়তেন, আর আমাদের বাড়িতে প্রত্যেক বছর পঞ্জিকা আসতো। পঞ্জিকা একেবারে বঙ্গজীবনের অঙ্গ ছিল সেই সময়। স্যার, আজ আমাদের কোনো ক্লাস নেই। মানে বলতে চাইছিস পঞ্জিকা নিয়ে শুনতে চাইছিস? মানে আপনার যদি কোনো ক্লাস না থাকে। আজকে আমার অফ ডে, আজ আমারও ক্লাস নেই। এই জায়গাটা দেখেছিস খুব সুন্দর, হ্যাঁ স্যার। কত বই আছে। হ্যাঁ স্যার। তো এখানে বসে আমরা পঞ্জিকা নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। তাহলে চল। হ্যাঁ স্যার। পঞ্জিকা। আজকের এই বিজ্ঞানের চরম উন্নতির দিনেও এই কলকাতা থেকে ছোট বড় মিলিয়ে প্রায় ৬-৭টা পঞ্জিকা প্রকাশিত হয়, যাদের প্রচার সংখ্যা ৮ থেকে ১০ লক্ষ। বর্ণ পরিচয় ছাড়া যা প্রচার সংখ্যায় দ্বিতীয়। পৃথিবীর অনেক দেশেই কিন্তু পঞ্জিকা বিক্রি হয়। পঞ্জিকা শব্দের অর্থ ব্যাখ্যান গ্রন্থ, টিকা, বিবরণ ইত্যাদি। वारो हरति दुःस्वप्नो नक्षत्रं पापनाशं तिमिर्भवति गंगाया योगो सागर संगम करणं सतीर्थनि শ্রায়ন্তে দীন পঞ্জিকা। একসময় বলা হতো দিন পঞ্জিকা শুনলে দুঃস্বপ্ন নাশ, নক্ষত্রে পাপনাশ, তিথিতে গঙ্গাতুল্য ফল, যোগে সাগর সঙ্গমে সদৃশ্য ও করণে সকল তীর্থ ফল হয়। স্যার, আমার ঠাকুমা তো পঞ্জিকা বলতেন না, পাঁজি বলতেন। হ্যাঁ রে, পঞ্জিকাকে না চলতি ভাষায় পাঁজিই বলে, বুঝেছিস? পাঁজি মানে বিবরণ বা তালিকা, যে বইতে বছরের প্রত্যেক দিনের তারিখ, তিথি, পর্ব ইত্যাদির বিশদ বিবরণ থাকে। সংস্কৃতে পাঁজির নাম পঞ্চাঙ্গ। বার, তিথি, নক্ষত্র, যোগ ও করণ, এই 5 অঙ্গ দিয়ে তৈরি পঞ্চাঙ্গ। ইংরেজিতে এটি আলমেনা নামে পরিচিত। পৃথিবীর অনেক দেশে ভিন্ন ভিন্ন নামের প্রচলন আছে। আচ্ছা স্যার, বিভিন্ন জায়গায় পণ্ডিতেরা তো বিভিন্ন রকমের পঞ্জিকা সংকলন করতেন, তাহলে পঞ্জিকা বিভিন্ন রকম হয়ে যেত না? একদম, খুব ভালো প্রশ্ন করেছিস। পঞ্জিকাতে বিভিন্ন রকমের হতো, আসলে ইউনিফর্মিটিটা থাকতো না। ছাপাখানা হবার আগে জ্যোতিষীরা দিন, বার, তিথি, নক্ষত্র ইত্যাদি গণনা লিখে রাখতেন তালপাতার পুঁথিতে। বছর শুরুর আগে গ্রামে গ্রামে গিয়ে তাঁরা শুনিয়ে আসতেন তাঁদের গণনা। তাদের বলা হতো দৈবজ্ঞ। একসময়ে পঞ্জিকা পাঠের আসর বসত। তালপাতার পুঁথিতে এইসব পঞ্জিকা লেখা হতো। যেদিন আসর বসত, এই আসরে বহু মানুষের ভিড় হতো। এই পাঠের আসরে বসেই মানুষ সারা বছরের ব্রত পার্বণের দিনক্ষণ বুঝে নিতেন। ইংরেজরা এদেশের শাসনভার গ্রহণ করে প্রথমে দেশীয় তারিখ অনুযায়ী নানাবিধ অনুষ্ঠান এবং রাজকার্য নির্বাহ করত। কিন্তু বিভিন্ন লোকের দ্বারা হাতে লেখা পত্রিকায় প্রায় তারিখ ইত্যাদির রকমফের দেখা দেওয়ায় রাজকার্য বিঘ্নিত হতো। তাই সরকারের অনুরোধে রাজা কৃষ্ণচন্দ্র বিশিষ্ট পণ্ডিতদের আমন্ত্রণ করে এক আলোচনা সভায় পঞ্জিকা সংকলনের একটি সর্বসম্মত বিধি স্থির করেন। রাজা কৃষ্ণচন্দ্র নদিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত রামচন্দ্র বিদ্যানিধিকে দিয়ে পঞ্জিকা সংকলন করে তার কতগুলো কপি স্থানীয় নবাব, বিশিষ্ট পণ্ডিত ও সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। স্যার, পঞ্জিকা হাতে লিখে মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো, তাহলে ছাপা পঞ্জিকা আমরা কবে থেকে পেলাম? ছাপা পঞ্জিকা আমরা পেলাম ধর 19 শতকের গোড়ার দিকে। মানে এই যে উত্তর কলকাতা, এই উত্তর কলকাতা থেকেই প্রথম এই পঞ্জিকা প্রকাশিত হলো ছাপার অক্ষরে। সম্ভবত 1818-তে জোড়াসাঁকো নিবাসী দুর্গাপ্রসাদ বিদ্যাভূষণ রামহরি পঞ্জিকা নামে একটি পঞ্জিকা প্রকাশ করেন, যার উল্লেখ রেভারেন্ড জেমস লং এর তালিকায় পাওয়া যায়।
জ্যোতিষবচন, দৈনিক তিথি নক্ষত্র, বর্ষফল, শুভাশুভ বর্ণনার পাশাপাশি অতিরিক্ত তথ্য সংযোজন করার প্রয়োজনীয়তা অনুভব করতে পঞ্জিকা প্রকাশকদের খুব বেশি দেরি হয়নি। 1835-36 কোন পরবে অফিস কাচারির ছুটি, গঙ্গায় জোয়ার ভাটার সময়, এইসব তথ্য ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছিল। 1854 আইনে ডাক বিভাগের আমূল পরিবর্তন করা হয়েছিল এবং হাওড়া রেল চালু হয় এই সময়। এই সম্পর্কিত তথ্য পঞ্জিকাতেও সংযোজিত হয়। এছাড়াও যেসব তথ্য যুক্ত হয়েছিল তার মধ্যে ছিল মেলা বিষয়ক তথ্য, কৃষি বিষয়ক তথ্য, আদালত বিষয়ক তথ্য ও প্রশাসন বিষয়ক তথ্য। স্যার তার মানে পঞ্জিকায় নতুন ভাবনা চিন্তা শুরু হলো। একদমই তাই। আর এই পঞ্জিকার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যে প্রকাশকরা নানান রকম ব্যবস্থা নিতে শুরু করলেন তখন। ভার্নাকুলার লিটারেচার কমিটি বা বঙ্গ ভাষানুবাদ সমাজ নতুন পঞ্জিকা প্রকাশ করল এবং সেখানে বেশ কিছু পরিবর্তন এলো। 2 খণ্ডের এই পঞ্জিকা 1855-56 এবং 1856-57 মাত্র 2 বছর প্রকাশিত হয়েছিল। পঞ্জিকার প্রথম ভাগে দিনপঞ্জির সাথে সাথে আরও নানা তথ্য সংযুক্ত হল। অবশ্য এই পঞ্জিকা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু ডিরেক্টরি পঞ্জিকার সূচনা করে গিয়েছিল, তাতে কোনো সন্দেহ নেই। (1869 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হল গুপ্ত প্রেস ডিরেক্টরি পঞ্জিকা। প্রতিষ্ঠাতা দুর্গাচরণ গুপ্ত। দুর্গাচরণ গুপ্ত যখন এটা শুরু করেন সেই সময় অন্য কোনো পঞ্জিকা ফর্মে কোনো বই ছিল না। সেই সময় যাতে হিন্দুদের কাজ করতে সুবিধা হয় সেই জন্য পঞ্জিকাটা তৈরি হয়। তো উনি অন্যান্য ব্যবসাও করতেন। ইনসিডেন্টালি উনি বাংলায় প্রথম পুস্তক মেলা তৈরি করেন। পুস্তক মেলার অনেক রকম বই সাজানো থাকে, সেই রকম যেরকম আমরা আজকে বইমেলা জানি সেই বইমেলা শুরু হয়। এছাড়া অনেক রকম ব্যবসা উনি করতেন। এমনই বিজ্ঞাপন উনি দিয়েছেন যে আপনারা সবাই এগিয়ে আসুন, স্বল্প সুলভে অল্প টাকা দিয়ে চলে আসুন ব্যবসা করতে, এইসব বইতে আছে। গুপ্ত প্রেস পঞ্জিকা আমাদের পরিবারে 1920 এরকম সময় আমার দাদামশাইয়ের বাবা শ্রী নৃপেন্দ্রনাথ বোস এই পঞ্জিকার সত্ত্বটা কেনেন, এই কোম্পানিটা। তারপরে আমার দাদামশাই অজয় কুমার বোস উনি এটা দেখাশোনা করতেন। গণমাধ্যম যাকে বলা হয়, যে আজকে আপনার সোশ্যাল মিডিয়া দেখছি, আমরা কাগজ দেখছি, রেডিও দেখছি, সেই সব তো তখন ছিল না, কোনো ম্যাগাজিনও ছিল না। সেই জন্য গুপ্ত প্রেস ভারতবর্ষে প্রথম গণমাধ্যম হিসেবে ধরা হতে পারে। গুপ্ত প্রেস যখন তৈরি হয় তখন একটা ছোট্ট সাইজ হিসেবে তৈরি হয়, মানে ছোট এরকম একটা বই হিসেবে। তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে যত অ্যাডিশন হয়, সংযোজন হয়, তখন সাইজটা বড় হয়। এইবার মুশকিল হলো যখন আপনার বিশ্ব মহাযুদ্ধ যখন শুরু হলো, তখন বিশ্বযুদ্ধের সময় কাগজের স্কেয়ারসিটি, কাগজ পাওয়া যাচ্ছে না, কি করা যায়, তখন সাইজটা আবার ওখান থেকে পাতলা এইটুকু হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল তখন সে আবার আকারে বড় হতে হতে এত বড়ই হয়ে গেল। এখন যে সাইজটা আছে সব জায়গায় কমন সাইজ, সেই সাইজটা তখন থেকেই এটা চলছে। আমরা প্রথমে এই ছোট্ট পঞ্জিকা, একটা একদম পকেট পঞ্জিকা তৈরি করা হয়েছে, যেটা লোকের পকেটে থাকতে পারে এবং শুধুমাত্র ধর্মকৃত ক্যালেন্ডার এবং ধর্মকৃত যাতে লোকের সুবিধে হয় সেই উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। আর একটা মজার ব্যাপার বলি, ইন্টারেস্টিংলি আমরা পঞ্জিকা তো বাংলা ভাষাতেই জানি, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে তাদের মাতৃভাষাতে হয়। ইংরেজিতে যে অলম্যানাক, যাকে পঞ্জিকাকে ইংরেজিতে অলম্যানাক বলা হয়, তো আমার কাছে এই প্রপোজালটা আসে ইংরেজি অলম্যানাক তৈরি করার জন্য। হার্পার কলিন্স যে ভারতবর্ষের সবথেকে বড় যে প্রকাশনা সংস্থা, তারা আমাকে বলে যে আপনি একটা গুপ্ত প্রেসের উপর বেস করে একটা অলম্যানাক করুন ইংরেজিতে। সেটা অনেক খেটে আমরা একটা তৈরি করেছিলাম, এর নাম দিয়েছিলাম পঞ্চাঙ্গ। কিন্তু দুর্ভাগ্যবশত এটা ঠিক তারপরে প্যান্ডেমিক হয়ে যাওয়ার পর 1 বছরই বেরিয়েছে, এবছর আবার বেরোবার কথা আছে।
1888-তে প্রকাশিত হল PM বাগচির ডিরেক্টরি পঞ্জিকা, প্রকাশক কিশোরী মোহন বাগচি। পঞ্জিকার আগে বিভিন্ন রকম ব্যবসায় যুক্ত ছিল বাগচি পরিবার। পরাধীন ভারতবর্ষে বাংলায় উদ্যোগপতি হিসেবে কিশোরী মোহন তার জায়গা তৈরি করেছিলেন সফলভাবেই। তখন লেখার কালি পুরোটাই আসতো বিলেত থেকে। তো উনি এখানে নিজে কালি আবিষ্কার করলেন। সেই কালি মানে ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেল। যেখানে যেখানে যত গভর্নমেন্টের অফিস, স্কুল ইয়েতে আছে, প্রত্যেকটা জায়গাতে ওই কালি ব্যবহার হতো। কালিতে শুরু করার পর তো উনি পারফিউমারিতে গেলেন। পারফিউমারি বলতে তখন মেয়েদের পারফিউমারি বলতে মাথার কেশ তেলটা সবথেকে বেশি, যেরকম রবার স্ট্যাম্প, তারপরে শিল, ব্রাশ শিল, তারপরে আসে প্রকাশনা সংস্থা, ওনার বই টই পাবলিশিং ইত্যাদি এগুলো। সেইগুলোকে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিতে হতো, কিন্তু উনি নিজে উপলব্ধি করলেন সেটা যদি আমরা নিজেরাই পঞ্জিকায় বার করি, তাতে যদি দিই তাহলে অনেক ভালো হয়। এ সমস্ত পঞ্জিকায় তো আমাদের বিজ্ঞাপন যায়, তাহলে আমরা যদি একটা নতুন পঞ্জিকা বার করি, বেশ, আমাদের সেই পঞ্জিকায় আমাদের বিজ্ঞাপন থাকবে। অতি উত্তম। শুধু তাই নয়, আমাদের সেই নতুন পঞ্জিকায় দিনক্ষণের সঙ্গে আরো বিশেষ কিছু তথ্য থাকবে। তখন কিন্তু অনেক বাজারে অন্যান্য পঞ্জিকা চালু ছিল। তো ওনাকে যথারীতি সে পঞ্জিকা করতে গেলে অন্য পঞ্জিকা যাতে তাদের সঙ্গে কম্পিটিশনে নামতে হয়েছে, এবং তারটা সবথেকে ভালো না হলে তারটা বেশি বিক্রি হবে না, এই মাথাটা ওনার ছিল। সেই জন্য পঞ্জিকা উনি ডাইরেক্টরি পঞ্জিকা বার করলেন। ডাইরেক্টরি মানে ইনফরমেশন দেওয়া পঞ্জিকা, যেটা তাকে বলে ডাইরেক্টরি। রাস্তার কলকাতা মেন যেটা, কলকাতার রাস্তার নাম দিয়ে, বাড়ির ঠিকানা দিয়ে, বাড়ির মালিকের নাম দিয়ে রাস্তার ডিরেক্টরি করা। সারা কলকাতার রাস্তার উনি এইভাবে তৈরি করেছিলেন। তথ্যপঞ্জিকে তাঁরা সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে এসেছিলেন, যে শুধু স্ট্রিট ডিরেক্টরি নয়, অন্যান্য বিপুল তথ্যের সমাবেশের জন্য ডিরেক্টরি পঞ্জিকার জনপ্রিয়তা বেড়ে যায়। এই জনপ্রিয়তার কারণেই খুব দ্রুত ঘরোয়া এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী হয়ে উঠেছিল এই পঞ্জিকা। বিভিন্ন সরকারি দপ্তরের ঠিকানা, তো বিভিন্ন যানবাহন, রেল, তখনকার দিনে টাইম টেবিল ছিল না। রেলের মধ্যে ধরুন একটা স্টেশন থেকে একটা স্টেশনের দূরত্ব কতটা, তার টিকিটের ভাড়া কত, এই সময় যাবতীয় টাইম টেবিলে যেগুলো থাকে তার বিশদ বিবরণ থাকতো। তারপরে রন্ধন প্রণালীও থাকতো, বিভিন্ন চিঠি লেখার পদ্ধতি, সরকারি আবেদন করা নানান রকম, বা কোর্টে আবেদন করা নানান রকম যে চিঠিপত্র আমরা লিখতে পারি না সবসময়, তার একটা ফরম্যাট দেওয়া থাকতো। রাত্রিবেলা রাত বেরোতে একটা বাচ্চার পেট কামড়াতে কিংবা কান কটকট করছে, কী ওষুধ তাকে দেওয়া যাবে, ন্যাচারালি সেগুলো একটা রাস্তা করতে হয়। উনি করতে গেলে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, তিনটে মানে হেডিং করে তিন রকমের ওষুধের, সেটা 3 রকম উপায়। এই করে পপুলারিটি অফ দ্য পঞ্জিকা অনেক বেড়ে গেল, মানুষের নির্ভরতা পঞ্জিকার ওপর জোর হলো। এই দুটি পঞ্জিকা বহুল প্রচারিত হলেও আরেকটি পঞ্জিকা 1890 সালে প্রতিষ্ঠিত হয়। তার নাম বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, প্রতিষ্ঠাতা মাধবচন্দ্র চট্টোপাধ্যায়। বিশুদ্ধ সিদ্ধান্ত অন্য মত ব্যবহার করে, তার কারণ হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্তর নিজস্ব একটা গণনা পদ্ধতি আছে। সেই গণনা পদ্ধতি অনুযায়ী বিশুদ্ধ সিদ্ধান্তর তিথি ক্যালকুলেশন করা হয়। এটা অন্যদের থেকে আলাদা হওয়ার কারণ হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত বর্তমান প্ল্যানেটারি পজিশন যা আছে সেই প্ল্যানেটারি পজিশনের উপর নির্ভর করে তার ক্যালকুলেশন করে। এটা যেমন জানুয়ারি মাসের 1 তারিখে, এটা যেমন মার্কারির সাইন, এটা মার্সের সাইন। জানুয়ারি মাসের 1 তারিখে 9 ঘন্টা 27 মিনিটে মার্কারি মার্সের সাথে 40 ডিগ্রির অ্যাঙ্গেলে রয়েছে।
মুন 120 ডিগ্রি নেপচুনের সাথে 1 তারিখে 13 ঘন্টা 44 মিনিটে রয়েছে। এই যে কারেন্ট পজিশন একদম 1 তারিখের 2 তারিখের করে সারা বছরেরটা করা আছে। এই কারেন্ট পজিশনের উপর ভিত্তি করে আমাদের টোটাল তিথি পঞ্জিকা থেকে শুরু করে এফিমেরিজ সব কিছু করা হয়। রামকৃষ্ণ মিশন বরাবরই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ব্যবহার করে। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ যে পঞ্জিকা ব্যবহার করতেন সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। সবাই ওইটাকেই ফলো করে আসছে এবং বিশুদ্ধ সিদ্ধান্তর ক্যালকুলেশন মেথড বা ক্যালকুলেশন পদ্ধতি সব একদম নির্ভুল এবং সঠিক হওয়ার জন্যে রামকৃষ্ণ মিশন বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাকে মান্যতা দিয়েছে। এর পরবর্তী সময়ে পূর্ণচন্দ্র ডিরেক্টরি পঞ্জিকা 1918 সালে, মদন গুপ্তর ফুল ও হাফ পঞ্জিকা 1969 সালে ও বেণীমাধব শীলের পঞ্জিকা 1956 সালে প্রকাশিত হয়। বাংলা মুদ্রণ ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেসের অবদান আলাদা করে বলতেই হয়। উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ডের মতো কিছু উৎসাহী ব্যক্তি 1800 সালের 10ই জানুয়ারি এই ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। মুদ্রণ শিল্পের এই সূচনায় ইংরেজদের পাশাপাশি কয়েকজন অগ্রগণ্য বাঙালির নামও কিন্তু জড়িয়েছিল। আচ্ছা, তোরা কেউ পঞ্চানন কর্মকারের নাম শুনেছিস? হ্যাঁ, কে বলতো? বাংলার অক্ষরকে যিনি প্রথম ছাপার রূপ দেন। পঞ্চানন কর্মকার মুদ্রণাক্ষরের প্রথম স্রষ্টা, এবং এই যে মুদ্রণ শিল্প, এই মুদ্রণ শিল্পের প্রযুক্তিবিদ পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার বসবাস করতেন শ্রীরামপুরে। তাঁর আবিষ্কৃত কাষ্ঠ নির্মিত বাংলা বর্ণ এবং মুদ্রণাক্ষর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রস্তাবিত সহজ মুদ্রণাক্ষরের আগে পর্যন্ত কিন্তু ব্যবহৃত হয়েছিল। শ্রীরামপুর মিশন পথ দেখিয়ে দেবার পর পঞ্চানন কর্মকার ও তার জামাতা মনোহর কর্মকার কাঠ খোদাইকে একটা রূপ দেবার চেষ্টা করেন। তা আরও পরিণত হয়ে ওঠে পঞ্চাননের দৌহিত্র কৃষ্ণচন্দ্র কর্মকারের হাতে। কৃষ্ণচন্দ্রই প্রথম পঞ্জিকাকে আকর্ষণীয় রূপ দেন অলঙ্কার ও ছবির মাধ্যমে। ইলাস্ট্রেশন বলতে যেমন ভাইফোঁটার ছবি থাকে, জামাই ষষ্ঠীর ছবি থাকে, দোল উৎসবের ছবি থাকে, এরকম নানান রকম ছবি আছে পঞ্জিকাতে যেগুলো থাকে। পাঁজির বিক্রির সঙ্গে জড়িয়েছিল জনসমাদর। শুধু কালো কালো শব্দ নয়, বেশ সাজানো গোছানো সুন্দর নয়নলোভন মনোহরণ ছবি পাঁজির জনপ্রিয়তা বাড়িয়েছে। ছবির ব্যবহার ও মুদ্রণের রকম ফেরের ফলে তথ্য পরিবেশনা ও বিজ্ঞাপনের আঙ্গিকে পরিবর্তন এসেছে বারে বারে। কাঠের ব্লকে আমরা দেখেছি সূক্ষ্ম রেখা, খোদাইয়ের বৈশিষ্ট্য, আলো আঁধারি সৃষ্টির কুশলী শিল্প। প্রায় বাস্তবানুগ ছবি তৈরির দিকে ঝোঁক ছিল তাদের। সেই জন্যে কাঠের চরিত্র বুঝে বিন্দু বা রেখা ব্যবহার করেছেন। হাফটন ব্লক যখন আসেইনি, তখন তারা হাফটন এফেক্ট বা ভাব এনে ছবিকে বাস্তবসম্মত দৃষ্টিনন্দন রূপ দিয়েছেন। ক্যালিগ্রাফি বা অক্ষর অঙ্কনের বিভিন্ন প্রকাশ পঞ্জিকাতে দেখা গিয়েছে। শিরোনামের অক্ষর হাতে তৈরি হতো কাঠ কেটে। বাংলা বর্ণমালা তাঁদের হাতে কত রকম যে রূপ পেয়েছে তা এই সময় দাঁড়িয়ে ভাবাই যায় না। পঞ্জিকার প্রয়োজনে দেবদেবী ও রাশিচক্রের একই ধাঁচের ছবি চলে আসছে প্রায় 1.5 শতাধিক বৎসর যাবৎ। দেশভাগের পরেও দুই বাংলার যে সমস্ত মানুষ পুজো আচ্চা উৎসব অনুষ্ঠান বর্জন করেননি, পঞ্জিকা তাঁরা সংগ্রহ করে নিয়েছেন। হিন্দু রমণীরা অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, বিভিন্ন ব্রত, পুজো অনুষ্ঠানের দিনক্ষণ জেনে নিতে চেয়েছেন। আরেকটা দিক হলো যে পঞ্জিকার মধ্যে যে কতগুলো নির্দেশ দেওয়া থাকতো, জন্ম
তারপরে তিথি নক্ষত্র হ্যানা ত্যানা, এগুলো এখনও ভীষণ রকমভাবে মানুষ মেনে চলে। সেই যতই বিজ্ঞান মনস্ক হোক না কেন, সেই তিথি নক্ষত্র না দেখে তার সন্তানের বিয়েও দেবে না, সে নিজের অন্নপ্রাশনও করবে না, মানে এই ধরনের ব্যাপারগুলো স্টিল এখনও বিরাজ করে। পণ্ডিত মশাই, কন্যা বিবাহযোগ্য হলো, একটা শুভ দিন দেখে জানাবেন। হ্যাঁ, তা শুভ দিন আছে। পঞ্জিকায় দিনক্ষণের বিচার ও নানান বিধিবিধানগুলোই হলো তার সারবস্তু। পঞ্জিকাতে সাধারণত রাশিফল থাকে, লগ্নফল থাকে, নক্ষত্রফল থাকে, প্রত্যেক দিনের শুভ দিন থাকে, প্রত্যেক দিনের নক্ষত্র থাকে, প্রত্যেক দিনের তিথি থাকে, এবং সেই তিথি কখন থেকে শুরু কখন থেকে শেষ, সূর্যোদয় সূর্যাস্ত, চন্দ্রোদয় চন্দ্রাস্ত, সেই দিনে কি কি শুভ যোগ রয়েছে। বিভিন্ন ধর্মের যে ধর্মের দিনক্ষণ, তাদের আচার রীতি সমস্ত কিছু, যেমন আমাদের হিন্দু ছাড়াও মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবেরই দিনক্ষণ, তাদের যাবতীয় দিন যেগুলো ওরা মানে, সেসব দিনগুলো পঞ্জিকাতে মেনশন করছে, যেটা একটা সাম্প্রতিক সম্প্রীতির একটা চেষ্টা ছিল আমাদের। আমাদের রথের দিন পঞ্জিকার উদ্বোধন হয়, অর্থাৎ পঞ্জিকার কপি পণ্ডিত মশাইরা দেন। সেটা হচ্ছে আষাঢ় মাস নাগাদ। এবার সেই কপি দেখে কম্পোজ হয়ে এইবার আমরা প্রুফ দেখে যখন ফাইনাল হয় আপনার প্রেসে পৌঁছে যায়, প্রেসে ছাপা হয়, ছাপা হয়ে এসে বাইন্ডিং করে আমরা মোটামুটি পৌষ মাসের শেষে মাঘ মাসের শুরুতে আমরা বাজারজাত করতে পারি। পঞ্জিকার অনেকগুলো পাতা জুড়ে থাকে বিচিত্র বিজ্ঞাপনের সম্ভার। এর মধ্যেও লুকিয়ে আছে পঞ্জিকা পাঠক ও ব্যবহারকারীদের ব্যক্তিজীবন ও সমাজ জীবনের চাওয়া পাওয়া, প্রয়োজন অপ্রয়োজনের তথ্যচিত্র। এই যে প্রতিদিন সকালবেলায় খবরের কাগজে উঠলে দেখবি নানা রকম বিজ্ঞাপন ছাপা হয়। এই বিজ্ঞাপন প্রথম ছাপা হয়েছিল এই পঞ্জিকাতে। মানে স্যার একেবারে ঘরের অন্দরমহলে পৌঁছে গিয়েছে? একদম অন্দরমহলে পৌঁছে দিয়েছিল পঞ্জিকা বিজ্ঞাপনকে। পঞ্জিকা মানুষের জন্মগ্রহণের আগে থেকে শুরু করে মৃত্যুর পর পর্যন্ত যাবতীয় স্তরের বিভিন্ন কাজকর্মের, অর্থাৎ দশকর্মের নানান বিধান দিয়ে থাকে। পুজো পার্বণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, গৃহারম্ভ, গৃহপ্রবেশ, অশৌচ, শ্রাদ্ধ ইত্যাদি বেশিরভাগ কাজের জন্যই তাদের এখনও পঞ্জিকারই দ্বারস্থ হতে হয়। অতএব সাধারণ মানুষ থেকে পুরোহিত মণ্ডল পঞ্জিকা নাড়াচাড়া করতে গিয়ে অবশ্যই পঞ্জিকায় প্রকাশিত বিজ্ঞাপনের দিকে মনোযোগ দিয়ে থাকে। অতএব তাঁদের কাছে কিছু কিছু পণ্যবস্তু, পরিষেবা এবং বিশ্বাসের বিপণনের জন্য পঞ্জিকা সহজেই এক আদর্শ বিজ্ঞাপন মাধ্যম হয়ে উঠেছিল। পঞ্জিকা নির্ভর মানুষ স্বভাবতই দৈব নির্ভর। অতএব পঞ্জিকায় বিজ্ঞাপনদাতারা তার সুযোগ নেবে না কেন? তাই জ্যোতিষ ও তান্ত্রিক প্রতিষ্ঠানের এবং গ্রহরত্ন বিজ্ঞাপনে সবচেয়ে বেশি রমরমা পঞ্জিকায়। অবাধ্য সন্তান, দাম্পত্য কলহ, প্রণয় সমস্যা, ব্যবসায় বা চাকুরিতে বাধা, মামলা, বাস্তুদোষ ইত্যাদি যে কোনো একটিকে দূর করার জন্য সমাধান দিয়ে থাকে এই বিজ্ঞাপন। যৌনতা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু সামাজিক মানুষ তাকে নিয়ন্ত্রণ করে অবচেতন ও সচেতনভাবে। সনাতন বাঙালি সমাজের পরিকাঠামোয় স্বেচ্ছাচারের সুযোগ কম, অতএব অবদমিত যৌনতার প্রকাশ ঘটে। তারই প্রতিচ্ছবি ফুটে ওঠে বশীকরণ, তন্ত্র, গ্রহরত্ন বিষয়ক বিজ্ঞাপনে। যদিও কেবল বিজ্ঞাপনের উপরে ভিত্তি করে এই পাঠক সমাজের কাছে বিভিন্ন পেশার গুরুত্বের হিসেব করা অসম্ভব,
তবু এই বিজ্ঞাপনগুলি থেকে কিছু বিশিষ্ট বৃত্তি ও পেশা সম্বন্ধে আভাস পাওয়া যেতে পারে। যেমন ধরা যাক কৃষিকাজ। বিভিন্ন ধরনের কৃষিকার্যের জন্য বীজ ও সারের বিজ্ঞাপনে একসময় ভরা থাকত পঞ্জিকাগুলো। বিভিন্ন নার্সারির বিজ্ঞাপনে রাক্ষুসে লাল মূলো, প্রায় পাতা জোড়া বাঁধাকপি ও ফুলকপির ছবি থাকত। কৃষিকাজ ছাড়াও বিভিন্ন স্বনির্ভর পেশার হদিশ দিত বিজ্ঞাপন। সেলাই কাটিং শিখুন, টেলিভিশন গাইড, মেডিসিন ও কম্পাউন্ডারি সহজ শিক্ষা, অল্প পুঁজিতে ক্ষুদ্র শিল্প আহ্বান থাকত পঞ্জিকার বিজ্ঞাপনগুলোতে। পঞ্জিকার বিজ্ঞাপনে বইয়ের জগৎটিও তার নিজস্বতায় বিশিষ্ট। বাংলা সাহিত্যের যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ছাপও এখানে নেই। বইগুলি বিষয়সূচির মধ্যে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা সংক্রান্ত বই। এছাড়া যাত্রা, নাটক, হারমোনিয়াম, তবলা, গিটার শিক্ষা, রামায়ণ, মহাভারত, পুরাণ, গোপাল ভাঁড়ের বইয়ের গুরুত্ব থাকত কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যে প্রকাশিত বইয়ের তালিকা। কোন তেল দিলে নারীর মাথায় এক ঢাল চুল হবে, ছবি দিয়ে আকর্ষণীয়ভাবে তাকে পৌঁছে দিত পঞ্জিকার বিজ্ঞাপন। ত্রিগুণ তৈল, আয়ুর্বেদিক কেশবিল, ওয়েসিস, জবাকুসুম কেশ তেলের পাতা ভর্তি বিজ্ঞাপন চোখ টানতে বাধ্য করত। কলকাতার তৎকালীন শাড়ি ও গয়নার দোকানের বিজ্ঞাপনের মাধ্যমে সেতু তৈরি হতো ক্রেতা ও বিক্রেতার। আমাদের এখানেতে যে সমস্ত সামাজিক এখন আমরা যেভাবে চলছি, আমাদের মানে লাইফস্টাইল, তার মধ্যে কিন্তু পঞ্জিকা সেই আগেকার এটার কিন্তু কোনো ভ্যালু নেই। এখন যে ভ্যালুটা রয়েছে কিন্তু তার পরিবর্তিত ভ্যালুটা। এখন আমার মনে হয় যে যারা এখনও পঞ্জিকা প্রচার করছেন, যারা ছাপছেন, তারা কিন্তু অনেকটাই পরিবর্তন করে ফেলেছেন। এখনকার সমাজের পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা হয়তো তারা বোধ করেছেন, সেই জন্যে করেছেন। কিন্তু একটা জিনিস আমার কিন্তু মনে হয়েছে যে এই পঞ্জিকা যত যাই হোক না কেন, আগের যে মাধুর্যটা ছিল, আগের যে আকর্ষণটা ছিল, সেইটা কিন্তু কোথাও যেন হারিয়ে গেছে। সেইটা কিন্তু এখনকার যারা রয়েছে তারা কিন্তু পাচ্ছে না, পাবেও না। আচ্ছা শোন, পঞ্জিকা নিয়ে অনেক কথা হয়েছে, চলো উঠিয়ে একটু কফি খাওয়া যাক, চলো। স্যার, তাহলে এই কফি ট্রিটটা কিন্তু আমরা দেব। খবরের কাগজ সম্পর্কে বলা হয় এর মধ্যে ধরা থাকে খসড়াভাবে আমাদের সমকালীন ইতিহাস। ইতিহাসের প্রাথমিক রূপ মেলে সেখানে। পরবর্তীকালে বৃহত্তর গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে ইতিহাস রচনার পরিণত পর্ব শুরু হয়। পঞ্জিকার এই 200 বছরের ইতিহাস মোটেই অগৌরবের নয়, বরং তা বহন করেছে আমাদের অতীতকে অন্যরকম রূপ দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে। বাংলা ক্রয়লভ্য গ্রন্থের তালিকায় দীর্ঘকাল ধরে সব বই আকর্ষণ জাগিয়ে রাখতে পারেনি, কিন্তু পঞ্জিকা পেরেছে। রূপ বদল হয়েছে নানা সময়, কিন্তু অনেকগুলো প্রকাশন প্রতিষ্ঠান পঞ্জিকা প্রকাশক হিসাবে দীর্ঘ পথ অতিক্রম করেছেন মাথা উঁচু করে। অতীত বিস্মৃতি আমাদের মজ্জাগত হলেও আমরা হয়তো নতুনভাবে তার মধ্যে খুঁজে পাব অস্তিত্বের অন্য দিক, স্বতন্ত্র রূপ এবং গৌরবের উত্তরাধিকার।
রা রা রা